একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থেই অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়া তদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে থাকছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। আমরা তার সাথে আলোচনায় যাবার আগে একটা প্রতিবেদন দেখে নেব দর্শক। জুলাই সনদ বাতিলের দাবিতে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেছে। এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। ফ্যাক্ট চেক করে জানা গেল দাবিটি ছিল গুজব। ওদিকে ট্রাম্পের শুল্ক সম্পর্কিত বক্তব্যের বিপরীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো উত্তর দেননি জানিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প একটি পোস্ট করেছেন, এমন কথা ছড়িয়ে পড়েছে। পরে দেখা গেল এটাও ছিল অপতথ্য। দর্শক চলুন শুরুতেই কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নেই। জুলাই সনদ বাতিলের দাবিতে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেছে। এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ফ্যাক্ট চেক করে জানা যায় এটি ছিল গুজব। প্রকৃতপক্ষে 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ মিছিলের দৃশ্যকে সাম্প্রতিক সময়ে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। ওদিকে ট্রাম্পের শুল্ক সম্পর্কিত বক্তব্যের বিপরীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো উত্তর দেননি জানিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প একটি পোস্ট করেছেন। এই দাবিতে দেশীয় গণমাধ্যমগুলো একটি প্রতিবেদন প্রকাশ করেছে। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় এটি অপতথ্য। প্রকৃতপক্ষে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে করা ট্রাম্পের কোনো একটি পোস্টের স্ক্রিনশট ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত পোস্টটি তৈরি করা হয়। অপরদিকে মিছিল নিয়ে গোপালগঞ্জ থেকে ঢাকা রাজপথ দখল করল আওয়ামী লীগ ছাত্রলীগ, এই শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এই খবর মিথ্যা। বরং গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা ও দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গত 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিলের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এখানেই শেষ নয়। বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে বলা হচ্ছে, আমার এই বাংলাদেশে কোনো নিরাপত্তা নেই। আপনি যে আপনার ঘরে থাকবেন সেই নিরাপত্তাটুকু পর্যন্ত নেই। কিভাবে এদেশে আপনি বাঁচবেন? ভিডিওটা ভালো করে সবাই দেখেন। যদি সুযোগ হয় তাহলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। শেয়ার করুন। অনুসন্ধানে জানা যায় বাড়ির ভেতরে ঢুকে হামলার ঘটনাটি বাংলাদেশের নয়, বরং ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর ঘটনাকে বাংলাদেশের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে পুরাতন বা অন্য দেশের ভিডিওকে সাম্প্রতিক ও এদেশের বলে কখনো বা ভিন্ন অডিও যুক্ত করে ছড়িয়ে দেয়া হচ্ছে। সচেতনভাবেই চটকদার শিরোনাম ব্যবহার করা হচ্ছে। এছাড়া রাজনৈতিক পোস্ট তো আছেই, এবং এগুলো সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে পোস্ট করা হচ্ছে। রুবাইয়া তদিতি, একাত্তর। দর্শক, আগেই জানিয়েছি আজ আমাদের সাথে আছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। চলুন তার সাথে আলোচনায় চলে যাই। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরে। আমরা একটি প্রতিবেদন দেখছিলাম এবং এই প্রতিবেদনের বাইরেও আসলে অপতথ্য কিংবা গুজবের একটা মহামারী আমরা এখন দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে। আপনার কাছে একটু জানতে চাই যে একে তো প্রযুক্তি এতটাই উন্নত হচ্ছে যে কোনটা আসল কোনটা নকল বুঝতে পারা, এআই এর ব্যবহার বুঝতে পারা, এটা খুব সাধারণ যারা ব্যবহারকারী, যারা সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করছেন, তারা আসলে খুব সহজেই বুঝতে পারবেন এমনটি তো নয়। তাহলে যারা ছড়াচ্ছে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ কতখানি হচ্ছে? সেসব আইডি তো চিহ্নিত হচ্ছে, তারপর সেগুলোর ব্যাপারে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে? জি, ধন্যবাদ। দেখুন, আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে বিশেষ করে আমাদের, আপনারা জানেন, আমাদের নতুন সরকার যখন গঠিত হলো, এরপর থেকে বেশ ফেক নিউজ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কেন্দ্র করে এটাই বিশেষ উদ্দেশ্য, বিশেষ করে রাজনৈতিক উদ্দেশ্য এবং দেশে অস্থিতিশীল
পরিস্থিতি তৈরি করার জন্য তৈরি হচ্ছে, এরকম অনেকগুলো বিষয় রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতোমধ্যে এরকম আপনাদের একটা ভার্ডিট আমাদের এসেছে, 6 মাসের জেল জরিমানা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর সামাজিক মাধ্যমে বিভিন্ন রকমের বক্তব্য প্রদান করার জন্য, আপনারা দেখেছেন। তো সুতরাং সেখানে কিন্তু প্রেরিত হয়েছে কোন জিও লোকেশন, কোন আইপি অ্যাড্রেস, কোন ডিভাইস থেকে এটি আসলে ছড়ানো হয়েছে, এবং বিচার ব্যবস্থাপনাকে আসলে রোধ করার জন্য কি জাতীয় ফেক নিউজ অথবা রিয়েল নিউজ অথবা রিয়েল কনভারসেশন সমন্বয়ে চারপাশে যা করা হয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে আইনের আওতায় আসছে। তো সেক্ষেত্রে আমি বলতে চাই, বাংলাদেশে বর্তমানে প্রযুক্তি সক্ষমতাটি রয়েছে, আইনের প্রয়োগটি চলছে, তবে অপরাধের তুলনায় সেটার গতি অত্যন্ত মন্থর হলেও যথেষ্ট পরিমাণ উদাহরণ ইতোমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে ফেক নিউজ যারা প্রচারণা করছে অথবা যারা ফেক আইডি তৈরি করে সামাজিক অবস্থাকে তারা বিভিন্ন রকমের উত্তেজিত করতে চাচ্ছে, রাজনৈতিক পরিস্থিতিকে, তারা কিন্তু শনাক্ত হচ্ছে এবং তারা বিচারের মুখোমুখি হচ্ছে। ধন্যবাদ। জি, আপনি একটি যেটি বলছিলেন যে যারা ছড়াচ্ছে কিংবা যারা তৈরি করছে এই ধরনের অপতথ্যগুলো বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন এডিটিং টুলস ব্যবহার করে, এইসব আইডি তো আছেই, কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখবেন যে এগুলোর রিচ অনেক বেশি লাইক হয়েছে, অনেক বেশি শেয়ার হয়েছে। তো শেয়ার যারা করেছে তারা সবাই নিশ্চয়ই অপরাধের মনোবৃত্তি থেকে করেনি, অনেকে হয়তো বিভ্রান্ত হয়ে করেছে, অনেকে হয়তো সত্য মনে করে করেছে। তাহলে কে অপরাধী হিসেবে আসলে কে, এটা বোঝার কি উপায় আছে? মানে কে আসলে বিভ্রান্ত হয়ে ছড়ালো সেটা কি আইডেন্টিফাই করা সম্ভব? জি, আসলে ইন্টারনেট পেন্সিলে আঁকা কোনো ছবি নয় যে মানে এটা রাবার দিলে মুছে যাবে বা আগে পুনরুদ্ধার করা যাবে না, ব্যাপারটা এমন নয়। সুতরাং এটা কিন্তু অবশ্যই উদ্ধার করা সম্ভব, ডিজিটাল ফুটপ্রিন্ট দিয়ে বের করা সম্ভব। এমল্যাট, বিশেষ করে ফেসবুকে দেখবো মিউচুয়াল যে লিগ্যাল অ্যাটর্নিটি, যেটা তারা কিন্তু পৃথিবীর যে কোনো ল এনফোর্সমেন্ট টিমকে বিশেষ বিশেষ রিকোয়েস্টে তারা আইএমইআই নাম্বার, সুনির্দিষ্ট আইপি, এবং আপনি ভিপিএন ব্যবহার করলেও বাঁচতে পারবেন না। ভিপিএনটাও কিন্তু আইপি অ্যাবিউজার নামে কিছু ওপেন সোর্স প্ল্যাটফর্ম আছে, তারা সরাসরি রিয়েল আইপিকে বের করে দিয়ে একটি অপরাধীকে সুনির্দিষ্টভাবে বের করা সম্ভব। এখন মানুষ অবচেতন মনে যেটা কল্পনা করে, সেটা নেগেটিভিটি যদি থাকে তাহলে অনেক সময় তার মনের মধ্যে যেটা চাইছে সে নিউজগুলো যদি স্ক্রল করে সামনে চলে আসে, তখন তারা সেটা শেয়ার করতে খুব পছন্দ করে। আমরা বাই ইলেকট্রনিক মেন্টাল হেলথ যদি দেখি, আমরা বাই নেচার 70% আমাদের হিউম্যান ব্রেন কিন্তু নেগেটিভ চিন্তা করতে, নেগেটিভ নিউজ দেখতে কিন্তু খুব পছন্দ করে। এই জন্য ভাইরাল নিউজ কিন্তু সত্য নিউজের থেকে নেগেটিভ নিউজটাই বেশি ভাইরাল হয় ওয়ার্ল্ডে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে। তো এক্ষেত্রে ভুল তথ্য, অপতথ্য, স্বার্থ সংশ্লিষ্ট উত্তেজিতকর তথ্যগুলো কিন্তু ভাইরাল হবে, এটাই কিন্তু খুব স্বাভাবিক। এবং অবশ্যই আপনি যেটা বলেছেন, যারা শেয়ার করছে তারা দায়িত্বশীল না, এবং তাদেরকে কিন্তু আইনের আওতায় আনার মতো যথেষ্ট পরিমাণ আইন বাংলাদেশে থাকলেও নীতিমালা এর প্রয়োগটি নেই। তবে অবশ্যই বিভিন্ন রকমের ওপেন প্ল্যাটফর্ম, মাল্টিগো, কালিনাক্সের সহ বেশ কিছু ওপেন সোর্স পেইড সফটওয়্যার আছে, যে সফটওয়্যারের মাধ্যমে যে এই কন্টেন্টটি তৈরি করেছে এবং তারা এটা ছড়িয়েছে, সম্পূর্ণ জিনিসই সুনির্দিষ্টভাবে নির্ণয় করা সম্ভব। ধন্যবাদ। একজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে আপনার পরামর্শ বলবেন যে এই যে এত গুজব ছড়াচ্ছে এবং সামনে নির্বাচন, সেটি নিয়েও একটা ভয়ের জায়গা তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলোকে টার্গেট করে আমরা অনেক সময় দেখি গুজব ছড়ানো হচ্ছে, এই রকম পরিস্থিতিতে রাষ্ট্র কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে? দেখুন, আমাদের রাষ্ট্র কিন্তু পদক্ষেপ নিচ্ছে না বিষয়টি সেটা নয়, আমাদের রাষ্ট্র কিন্তু পদক্ষেপ নিচ্ছে, কিন্তু এখন বর্তমান এই গভর্নমেন্টের কিন্তু কতগুলো এজেন্ডা আছে, প্রায়োর এজেন্ডা, তার মধ্যে সংস্করণ এবং নির্বাচন, পাশাপাশি বিচারটাও খুব গুরুত্বপূর্ণ। এর ভিতরে নিউজ এবং অপচেষ্টা হচ্ছে। আপনি জানেন কিছুদিন আগে আমাদের বেশ কিছু সরকারি কর্মকর্তাকে ডিটেক্ট করা হয়েছে এবং তারা কিন্তু ইতোমধ্যে তাদের আত্মীয় পরিজন আইনে আওতায় এসেছে, এবং সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে যে রাষ্ট্র বিরোধী অপচেষ্টা করা, এটি কিন্তু ছিল মূলত দুটো, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। দেখুন, এটা কিন্তু এখন নির্ণীত হচ্ছে এবং তারা আইনের আওতায় আসছে, এবং আমি বলবো এই সরকারের বয়স অনুযায়ী তারা কিন্তু বেশ কিছু অপপ্রচারকারীকে
সব লেভেল থেকে কিন্তু তারা আইনের আওতায় এনে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তারা শাস্তির বা একদম ট্রায়াল পর্যন্ত কিন্তু নিয়ে গিয়েছে, এরকম উদাহরণ কিন্তু আছে, যেটা কিন্তু বাংলাদেশে আগে কখনো ছিল না। আমি বলবো খুবই লম্বা ক্ষেত্রে ছিল এইসব ট্রায়ালগুলো। তো আমি যেটি বলতে চাই মূলত এটা ডিজিটালাইজেশন যে সকল জাতি গিয়েছে তারা এই চ্যালেঞ্জগুলো ফেস করেছে, তারা এই চ্যালেঞ্জগুলোর মধ্যে দিয়ে যাবে। আমাদের প্রয়োজন আইন এবং স্বল্প সময় তদন্তটা শেষ করা, যাতে তাদের বিচারটা ঠিকমতো হয়। এই 2-4টা উদাহরণ হয়ে গেলে মানুষ তখন সেন্সেবল হবে, তারা একই ভুল বারে বারে করতে চাইবে না। এবং শেষ একটি অনুরোধ, ফেক নিউজ এবং প্রচারকারী এত বেড়ে গিয়েছে, এদের জন্য আলাদা আইন করা দরকার আছে কিনা রাষ্ট্র এটা নিয়ে চিন্তা করা উচিত। বিশেষ করে এআই এর ব্যাপারে রাষ্ট্রের অবশ্যই একটা সুনির্দিষ্ট আইন খসড়া করা দরকার, যাতে এআই বেসড এবং ফেক নিউজের জন্য আইসিটি আইনের পাশাপাশি এদের জন্য আরেকটা আইন হয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার পরামর্শ এবং মতামত আমরা জানছিলাম। ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আজ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা যুক্ত ছিলেন এতক্ষণ। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।